এ কি হয়ে গেল? চোখের পলকে আমার সাধের সাজানো কারখানাটা আগুনের লেলিহান শিখায় শেষ হয়ে যাচ্ছে। আমার চোখের সামনে সব ছাই হয়ে যাচ্ছে, আর আমি কিছুই করতে পারছি না। হে ভগবান, আমার সারা জীবনের সব পরিশ্রম কি এভাবেই নিমিষে ধূলিসাৎ হয়ে যাবে? কারখানার সব গুরুত্বপূর্ণ নথিপত্র, ক্লায়েন্টের হিসেব আর নগদ কয়েক লক্ষ টাকা তো ওই লোহার ক্যাশ বাক্সে রাখা আছে। না না, আমি এভাবে কাপুরুষের মতো হাত গুটিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতে পারি না। আমাকে আগুনের ভেতরে যেতেই হবে। জীবন বাজি রেখে হলেও ওই টাকা আর কাগজগুলো উদ্ধার করতে হবে। ওগুলো না বাঁচালে মালিকের বিপুল ক্ষতি হয়ে যাবে, আর আমি তার কাছে মুখ দেখাবো কি করে? আমার যে আজীবনের সর্বনাশ হয়ে যাবে। ওরে বাবা, এ কি কাণ্ড! দেখো দেখো সবাই, আমাদের আকাশ ম্যানেজার একদম পাগল হয়ে জ্বলন্ত আগুনের কুণ্ডলীর ভেতর ঢুকে যাচ্ছে। ওরে ভাই আকাশ, ফিরে এসো, প্রাণের মায়া করো। টাকা পয়সা আজ পুড়েছে, কাল আবার হবে, কিন্তু এই লেলিহান আগুনে একবার পুড়লে আর নিস্তার নেই। কেউ তোমায় বাঁচাতে পারবে না। সামান্য কিছু টাকার জন্য লোকটার কি মাথা পুরোপুরি খারাপ হয়ে গেল নাকি? মরণের মুখে কেউ এভাবে যায়? টাকার মায়া বড় মায়া রে ভাই। দেখছো না একটা মানুষ নিজের জীবন বাজি রেখে নিশ্চিত মৃত্যুর মুখে ঝাঁপ দিল। আরে এই আগুনের যে তেজ, এতে লোহার রড গলে জল হয়ে যাচ্ছে, সেখানে একটা রক্ত মাংসের মানুষ কিভাবে বাঁচবে? ও আকাশ ভাই, নিজের ভালো চাইলে এখনই বেরিয়ে এসো। জীবনটা যদি বেঁচে থাকে তবেই তো ভবিষ্যতে টাকা কামাতে পারবে। মরে গেলে ওই কারি কারি টাকা দিয়ে কি হবে? ছাই নাকি? বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। আমি আর পারছি না। আগুনের লেলিহান শিখা আমায় চারপাশ থেকে ঘিরে ফেলেছে। অসহ্য তাপে আমার শরীরের চামড়া পুড়ছে। আমি আর এক মুহূর্ত সহ্য করতে পারছি না। ওগো, তোমরা বাইরে কে আছো? আমায় দয়া করে উদ্ধার করো। আমি বড় ভুল করেছি। সম্পদের নেশায় আর কর্তব্যের মোহে অন্ধ হয়ে নিশ্চিত আগুনের মুখে চলে এসেছি। আমায় মুক্তি দাও, বাঁচাও। আগুনের সেই লেলিহান শিখা যখন আকাশের শরীর ও মনকে দগ্ধ করছিল, ঠিক তখনই শহরের অন্য প্রান্তে সন্দেহের এক বিষাক্ত অনল জ্বলছিল জনাব চৌধুরীর গয়নার দোকানে। সেখানে দীর্ঘ 10 বছরের বিশ্বাস এক নিমেষে ধূলিসাৎ হয়ে যাচ্ছিল তুচ্ছ এক সন্দেহের বশে। আপনি কি করে পারলেন জনাব চৌধুরী? আপনি একজন মানুষ হয়ে আমাকে এভাবে সবার সামনে চোর অপবাদ দিয়ে অপমান করতে পারলেন? আমি গত 10টি বছর ধরে আপনার এই গয়নার দোকানে দিনরাত এক করে নিজের রক্ত জল করে কাজ করেছি। নিজের সৎ পথে থাকার জন্য কত অভাব সহ্য করেছি। আজ সামান্য একটা সন্দেহের বশে আপনি আমাকে জঘন্য চোর অপবাদ দিলেন, এমনকি আমার গায়ে হাত তুললেন। এটা কি আপনার বিবেকে একবারও বাঁধল না? মানুষের বিশ্বাস কি এতই সস্তা জনাব চৌধুরী? বেশি নীতি কথা শোনাস না অমিত। আমি তোর সব চালবাজি জানি। তোকে বিশ্বাস করে আমি এই দোকানের সর্বস্ব আর চাবি দিয়েছিলাম। তোর ঘোর অভাবের দিনে তোকে আমি ছোট ভাইয়ের মতো আগলে রেখেছিলাম, অকাতরে সাহায্য করেছি। আর তুই কৃতজ্ঞতা দেখালি এভাবে। আমার নিজের হাতে তৈরি সেই বহুমূল্য হীরের কাজ করা সোনার হারটা তুই সরিয়ে ফেললি। সত্য গোপন করিস না, সত্যি করে বল, হারটা কোথায় লুকিয়ে রেখেছিস? যদি ভালোই ভালোই স্বীকার করিস তবে হয়তো ভেবে দেখব, না হলে তোর কপালে কিন্তু আজ অনেক দুঃখ আছে। বাবু, খোদার দোহাই লাগে, আপনি আমায় ভুল বুঝবেন না। আমি আপনার নুন খেয়েছি। বেইমানি করা বা কারো সম্পদ হরণ করা আমার রক্তে নেই। আমি ওই হারটা ছোঁয়া তো দূরের কথা, চোখের আড়ালও করিনি। আপনি অন্ধ হয়ে শুধু শুধু আমার ওপর সন্দেহ করছেন। হয়তো আপনি নিজের অগোচরেই কোথাও ওটা রেখে এখন ভুলে গেছেন। আপনি একবার শান্ত হন বাবু। দয়া করে ঠান্ডা মাথায় নিজের ঘর আর সিন্দুকটা একবার খুঁজে দেখুন। আমাকে এভাবে বিনা দোষে কলঙ্কিত করবেন না। তুই এখন আমায় জ্ঞান দিচ্ছিস? মুখে মুখে তর্ক করিস না একদম। তোকে আমি আজই পুলিশের হাতে সোপর্দ করব। চোরের সঠিক জায়গা হচ্ছে অন্ধকার জেলখানায়। তোর মতো অকৃতজ্ঞ আর বেঈমান লোককে আমি আর এক মুহূর্ত আমার চোখের সামনে বা দোকানে রাখতে চাই না। এক্ষুনি বেরিয়ে যা এখান থেকে। আর কোনোদিন যেন তোর ওই পাপ মুখ আমি না দেখি। হারটা যদি কাল সকালের মধ্যে উদ্ধার না হয় তবে তোকে জেলের ঘানি টানিয়ে ছাড়বো আমি, মনে রাখিস।
একদিকে অগ্নিকাণ্ড আর অন্যদিকে বিশ্বাসের অবমাননা। যখন মানুষের সমাজ এই দ্বন্দ্বে ক্ষতবিক্ষত, ঠিক তখনই গ্রামের শান্ত উঠোনে বিমল কাকা খুঁজে পেয়েছেন এক অনন্য প্রশান্তি। তার কাছে প্রকৃতিই হলো পরম আশ্রয়। নিজের পরম মমতায় বড় করে তোলা লাউ গাছটির সাথেই চলে তার প্রাত্যহিক সুখ দুঃখের আলাপ। আহা, আমার আদরের সোনালাউ গাছ, তুই যে আমার কত আপন, তুই আমার একাকিত্বের কত বড় সঙ্গী, তাই দুনিয়ার কেউ কি জানে। এই হাড় কাঁপানো শীতের সকালে তোর এই সতেজ সবুজ পাতা আর ডগাগুলো দেখলে আমার সব দুঃখ দূর হয়ে যায়, মনটা শান্তিতে ভরে যায়। তুই এভাবেই ডালপালা মেলে সুস্থ সবল হয়ে বেড়ে ওঠ। সারা গ্রামের মানুষের লাউ গাছ যখন মরে যাওয়ার শোকে তারা মুহ্যমান, তখন তুই আমার বাড়ির উঠোনে পরম সুখে হাসছিস। তোকে আমি নিজের সন্তানের মতো যত্ন করে বড় করব, তোর কোনো অযত্ন হতে দেব না। ওগো, তোমার কি মতিভ্রম হলো? সকাল থেকে উঠে সারাদিন কি এই তুচ্ছ লাউ গাছের গোড়াতেই বসে থাকতে হবে? তোমার কি ঘরের অন্য কোনো দরকারি কাজ নেই? মানুষ এই বয়সে একটু মন্দিরে যায়, ধর্মকর্ম করে, আর তুমি কি না একটা লতানো গাছের সাথে পাগলের মতো কথা বলে সময় নষ্ট করছো। গ্রামের অন্য লোকে দেখলে তোমার সত্যি সত্যি পাগল বলবে যে। পাড়ায় মুখ দেখানো দায় হবে আমার। আরে গিন্নি, পাগল তো আমি এই গাছের অপরূপ মায়াতেই হয়েছি। এই গাছ আমাদের শুধু পেটের জন্য সবজি দেয় না, এটা আমাদের ভালোবাসা আর মমতার প্রতীক। দেখছো না গিন্নি, এই কনকনে শীতেও চারদিকের রুক্ষতার মাঝে ও কেমন সতেজ আর সজীব আছে। এটা প্রকৃতির এক পরম আশীর্বাদ, আর অলৌকিক কিছু নয় তো কি। এই গাছটা তো আমাদের পরিবারেরই একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। তোমার এই সব আধ্যাত্মিক আর অলৌকিকতা দিয়ে তো আর আমাদের পেট ভরবে না। বাজারেও যাও না দুদিন ধরে, টাকা পয়সারও জাটান। ঘরে চাল ডাল যা আছে তা দিয়ে আর বড়জোর আজকের দিনটা টেনে টুনে চলবে। কাল কি খাব শুনি? এখন উপায় কি হবে, একটা ব্যবস্থা করো। আরে গিন্নি, তুমি বৃথা চিন্তা করো না। এই পরম বন্ধু লাউ গাছটা যখন আমাদের উঠোনে আছে, তখন আমরা অন্তত না খেয়ে মরবো না। এক কাজ করো, আজ আর বাজার যাওয়ার দরকার নেই। তুমি এই সতেজ কচি লাউ পাতাগুলো ছিঁড়ে নিয়ে যাও, আর সুন্দর করে গরম গরম ভর্তা বানাও। সাথে একটু ঘন সর্ষের তেল আর কয়েকটা পোড়া শুকনো লঙ্কা পিষে দিও। এই শীতের সকালে লাউ পাতার ভর্তা দিয়ে দুমুঠো ভাতের যে অমৃত স্বাদ, তা তুমি কোনো দামি বিরিয়ানির দোকানেও পাবে না। যাও তো গিন্নি, দেরি না করে এখনই চুলোয় হাঁড়ি চড়াও, খিদের মুখে জম্পেশ একটা খাওয়া হবে। আকাশ তখন হাসপাতালের বিছানায় শুয়ে যন্ত্রণায় ছটফট করছে। আগুনের পোড়া ক্ষত তার শরীরে যেমন গভীর, মনের ক্ষত তার চেয়েও বেশি। অনিশ্চিত ভবিষ্যৎ আর পঙ্গুত্বের ভয় তাকে কুরে কুরে খাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না সুমি। আগুনের সেই অসহ্য জ্বালা আর শরীরের এই গভীর পোড়া ঘা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। ঘুমাতে গেলেও কারখানার সেই আগুনের লেলিহান শিখা আমার চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। আমি মালিকের সম্পদ আর সম্মান বাঁচাতে গিয়ে নিজের জীবনটাই ধ্বংস করে ফেললাম। এখন আমি এই পঙ্গু শরীর নিয়ে কাজ করব কি করে? কে আমাকে এই বীভৎস চেহারা আর এই অবস্থায় চাকরি দিয়ে বেতন দেবে? আমাদের ভবিষ্যতের কি হবে সুমি? তুমি এভাবে মনোবল হারিয়ে ভেঙে পড়ো না। তুমি তো কোনো অন্যায় করনি, তুমি চোর নও। তুমি তো মালিকের সম্পদ বাঁচাতে গিয়ে বীরের মতো নিজের এই অবস্থা করেছো। ভগবান নিশ্চয়ই তোমার এই ত্যাগের কথা ভুলবেন না। তিনি নিশ্চয়ই আমাদের দিকে মুখ তুলে তাকাবেন। আগে তুমি নিজের যত্ন নাও, শরীরের ক্ষত সারিয়ে সুস্থ হয়ে ওঠো। চাকরি আর কাজের কথা পরে ভাবলেও চলবে। আর এই তো প্রকাশ দাদা এসেছেন তোমায় দেখতে। উনি আমাদের সব বিপদে আগলে রাখবেন। ঠিকই বলেছে বৌমা। আকাশ, তুই কেন মৃত মানুষের মতো কথা বলে এভাবে ভেঙে পড়ছিস? তুই তো কাপুরুষ নোস, তুই বীরের মতো কাজ করেছিস। আমি সবসময় তোর পাশে আছি। আর আমাদের জ্ঞানী বিমল কাকাও গতকাল বলেছিলেন, ধৈর্য ধরলে আর সততা থাকলে সুদিন আসবেই। চল, আমরা বরং আজ বিমল কাকার বাগান থেকে কিছু তাজা লাউ পাতা নিয়ে আসি। বিমল কাকা বলছিলেন,
এই শীতের সকালে লাউ পাতার ভর্তা খেলে নাকি মনের ভেতরের অস্থিরতা কমে, জেদ বাড়ে, আর শরীরের রক্ত ঠান্ডা হয়। আজ সেটাই হবে আমাদের দুপুরের খাবার। সময় বহমান। সত্যের ওপর জমে থাকা ধুলোবালি একদিন সরে যায়। জনাব চৌধুরী তার ভুল বুঝতে পারলেন এবং অমিতের হারানো সম্মান ফিরে এল। অমিত, ওরে অমিত, আমার ওপর রাগ করে থাকিস না, আমায় ক্ষমা করে দে। আমি অন্ধ হয়ে অনেক বড় ভুল করে ফেলেছিলাম রে। আজ সকালে আলমারির গভীর কোণ পরিষ্কার করতে গিয়ে হঠাৎ দেখলাম সেই হারটা একটা পুরনো সিল্কের বাক্সের আড়ালে চাপা পড়েছিল। আমি তোকে মিথ্যে অপবাদ দিয়ে কত অপমান করেছি, এমনকি রাগের মাথায় তোর গায়ে হাতও তুলেছি। আমার মতো পাপিষ্ঠকে দয়া করে ক্ষমা করে তুই কাল থেকে দোকানে ফিরে আয় ভাই। তুই ছাড়া আমার বিশ্বাসের জায়গা কেউ নেই। দোকানটা একদম লাটে উঠবে তুই না থাকলে। আমি জানতাম জনাব চৌধুরী, একদিন সত্যের জয় হবেই, আর আমার ওপর থেকে এই কলঙ্ক মুছে যাবে। আমি আপনার ওপর কোনো ঘৃণা বা রাগ পুষে রাখিনি বাবু। আপনি শেষ পর্যন্ত আমার সততা বুঝতে পেরেছেন আর নিজে এসে ক্ষমা চেয়েছেন, এটাই আমার জীবনের সব থেকে বড় পাওনা। চলুন, আমি নিশ্চয়ই কাজে ফিরব। তবে তার আগে আপনাকে আমার বাড়িতে একটু বসতে হবে। আজ আমাদের বাড়িতে বিশেষ লাউ পাতার ভর্তা রান্না হয়েছে, ওটা খেয়ে তবেই আমরা দুজনে মিলে দোকানের দিকে রওনা হব। অন্যদিকে আকাশের নিঃস্বার্থ ত্যাগের মূল্যায়নও করলেন কারখানার মালিক। ভাগ্যের চাকা ঘুরে গেল এক অদ্ভুত সমীকরণে। আকাশ, আকাশ, ওরে এক অবিশ্বাস্য খুশির খবর আছে। তোর কারখানার মালিক জনাব রহমান নিজে এসেছিলেন। তিনি তোর এই অভাবনীয় সাহসিকতায় আর রাজভক্তিতে মুগ্ধ হয়ে গেছেন। তিনি ঘোষণা করেছেন যে তোর উন্নত চিকিৎসার সব খরচ কোম্পানি বহন করবে। শুধু তাই নয়, কোম্পানির বার্ষিক সভায় তোকে ম্যানেজার অব দি ইয়ার পুরস্কার আর মোটা অঙ্কের বোনাস দেওয়া হবে। তোকে পূর্ণ বিশ্রাম নিয়ে সুস্থ হয়ে কারখানার হেড ম্যানেজারের পদে যোগ দিতে বলেছেন। দেখলে তো গিন্নি, নিজের চোখে দেখলে তো এই লাউ পাতার ভর্তার কি অলৌকিক গুণ। যাদের মনে বিশ্বাস ছিল আর যারা আমার কথা শুনে এই পাতা খেয়েছে, তাদের প্রত্যেকের ভাগ্য কি সুন্দরভাবে ঘুরে গেছে। আসলে বিশ্বাস, মমতা আর অটুট ভালোবাসা থাকলে একটা সামান্য লাউ গাছও মানুষের জীবনে দেবতার আশীর্বাদ হয়ে ধরা দিতে পারে। এই গাছ আমাদের গোটা গ্রামকে আজ এই বড় শিক্ষাটাই দিল যে সততা আর চরম বিপদে ধৈর্য ধরলে তার ফল কোনোদিন বিফলে যায় না। ওগো, আমি সত্যি ভুল বুঝেছিলাম। আজ থেকে আমি আর লাউ গাছ নিয়ে তোমায় বকবো না। আমি আজ নিজের চোখে এই পরিবর্তন দেখে মেনে নিলাম যে তোমার এই লাউ গাছ আর তোমার প্রিয় লাউ পাতার ভর্তা সত্যিই ম্যাজিক জানে। আজ থেকে আমিও তোমার এই গাছের সাথী হব। কিন্তু ভাগ্যের চাকা যেখানে থামার কথা ছিল, সেখান থেকেই শুরু হলো এক নতুন পরীক্ষা। আকাশের সুস্থতা আর অমিতের সম্মান ফিরে পাওয়ার আনন্দ যখন জনপদে উৎসবের আমেজ নিয়ে এল, ঠিক তখনই এক কালো ছায়া ঘনিয়ে এল বিমল কাকার সেই প্রাণের চেয়ে প্রিয় লাউ গাছটিকে কেন্দ্র করে। গ্রামের মাতব্বর হারান শিকদার, যার নজর সবসময় অন্যের উন্নতির ওপর বিষ ছড়ায়, সে বিমল কাকার এই অলৌকিক লাউ গাছের কথা শুনে মনে মনে এক কুটিল ফন্দি আঁটল। লাউ পাতার ভর্তা খেয়ে নাকি ভাগ্য ফেরে, যত সব গাইয়া কুসংস্কার। আমি এই গঞ্জ শহর চষে বেড়ালাম, আর এখন শুনতে হচ্ছে এই লতানো গাছ নাকি মানুষের কপাল লিখে দিচ্ছে। কিন্তু গ্রামের মানুষ যেভাবে বিমলের ওই উঠোনে ভিড় করছে, তাতে তো আমার গদি নড়ে যাবে। লোকে এখন বিমলকে অবতার মানতে শুরু করেছে, যা আমার দীর্ঘদিনের আধিপত্যের জন্য হুমকি। এই গাছ যদি সত্যি ম্যাজিক জানে, তবে ওটা বিমলের উঠোনে নয়, আমার বাগানে থাকা উচিত, আমার আভিজাত্যের প্রতীক হওয়া উচিত। আর যদি ম্যাজিক না থাকে, তবে ওটাকে ধ্বংস করে বিমলের ওই দম্ভ চুরমার করতে হবে, যাতে লোকে আবার আমার পায়ে এসে লুটিয়ে পড়ে। এই শীতেই আমি একটা খেলা দেখাবো, যা এই গ্রামের মানুষ আজীবন মনে রাখবে। গভীর রাতে যখন সারা গ্রাম নিস্তব্ধ, তখন হারান শিকদার তার দুই শাগরেদকে নিয়ে বিমল কাকার উঠোনে হানা দিল। তাদের উদ্দেশ্য ছিল গাছটি উপড়ে ফেলা,
কিন্তু প্রকৃতির বিচার বোধহয় অন্যরকম ছিল। ওস্তাদ, একই কাণ্ড! গাছটার গায়ে হাত দিতেই কেমন যেন একটা অদ্ভুত শিহরণ হচ্ছে, মনে হচ্ছে সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। আর দেখুন, এই ঘন মাঝরাতেও লাউ গাছটার পাতাগুলো থেকে কেমন যেন একটা রূপালী আভা বেরোচ্ছে, যেন অন্ধকার ফোঁড়ে কেউ তাকিয়ে আছে। আমার হাত কাঁপছে ওস্তাদ, বুকটা দুরুদুরু করছে। আমি এই অতি প্রাকৃত গাছে কোপ মারতে পারবো না। এ নিশ্চয়ই কোনো সাধারণ চারা নয়, এ নির্ঘাত কোনো দেবীর অংশ, যা আমাদের বিনাশ করতে পারে। দূর মূর্খ, সব চোখের ভুল, মনের দুর্বলতা তোদের কাপুরুষ বানিয়ে দিচ্ছে। ভয় পাচ্ছিস একটা সাধারণ লতাকে? সর এখান থেকে, তোদের দিয়ে কিচ্ছু হবে না। আমি নিজেই এই মায়ার শিকড় উপড়ে ফেলবো এবং প্রমাণ করব যে মানুষের শক্তির কাছে প্রকৃতি তুচ্ছ। আমার বুকটা ফেটে যাচ্ছে। এ কি অসহ্য জ্বালা, যেন হাজারটা বিচ্ছু একসাথে কামড় দিচ্ছে। চারপাশটা হঠাৎ এমন অন্ধকার হয়ে গেল কেন? ওরে আমাকে ধর, আমার দম আটকে আসছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। বাঁচাও, আমাকে কেউ বাঁচাও। হারান শিকদারের আর্তনাদে বিমল কাকা আর শান্তা মাসি ঘর থেকে বেরিয়ে এলেন। পেছনে লণ্ঠন হাতে ছুটে এল আকাশ আর অমিত। তারা দেখল হারান শিকদার লাউ গাছের গোড়ায় পড়ে যন্ত্রণায় ছটফট করছে, আর তার সারা শরীর যেন আগুনের মতো গরম হয়ে উঠেছে। এ কি করলে হারান ভাই? মাঝরাতে চোরের মতো এসে অবুঝের মতো এই অবলা প্রাণের ওপর আঘাত করতে এলে? এই গাছ তো কাউকে আঘাত করে না, এ তো শুধু বিলিয়ে দিতে জানে, শুধু ছায়া আর মমতা দিতে জানে। তুমি হিংসার বশে এই সজীব প্রাণটাকে শেষ করতে চাইলে, অথচ জানলে না যে হিংসা শুধু অন্যকে নয়, নিজেকেও পোড়ায়। দেখো, প্রকৃতি তার সন্তানকে রক্ষা করতে জানে, সে তার ওপর আঘাত সইতে পারে না। বিমল কাকা, হারান কাকার অবস্থা তো খুব খারাপ। উনি তো নিস্তেজ হয়ে পড়ছেন। ওর গায়ের চামড়া তো ঠিক আমার সেই কারখানার আগুনের মতো পুড়ে লাল হয়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে শিরাগুলো। অথচ বাইরে তো আগুন নেই, কোনো শিখা নেই। এ তো এক অলৌকিক শাস্তি, যা আমাদের বিজ্ঞানের বাইরে। আমাদের কি কিছুই করার নেই? আমাদের চোখের সামনে উনি কি এভাবেই শেষ হয়ে যাবেন? জনাব চৌধুরী আমাকে শিখিয়েছেন, ক্ষমা হলো সব থেকে বড় গুণ, আর শত্রুকে জয় করার শ্রেষ্ঠ উপায় হলো ভালোবাসা। হারান কাকা অন্যায় করেছেন ঠিকই, আমাদের ক্ষতি করতে চেয়েছেন, কিন্তু ওনাকে এভাবে মরতে দেওয়া যায় না। বিমল কাকা, আপনার সেই লাউ পাতার কি কোনো গুণ নেই যা এই বিষ নামাতে পারে? আপনিই তো বলেন এই গাছ জীবনদায়ী, তবে আজ কেন তা ঘাতক হয়ে থাকবে? ক্রোধের বিষ নামাতে পারে একমাত্র মমতা আর নিঃস্বার্থ সেবা। গিন্নি, দেরি করো না, যাও তো, দ্রুত গাছ থেকে সবচেয়ে কচি ডগা আর 3টা সবুজ পাতা ছিঁড়ে নিয়ে এসো। ওগুলো ভালো করে বেটে হারানের কপালে আর বুকে প্রলেপ লাগিয়ে দাও। যদি ওর মনে সামান্য অনুশোচনা থাকে, যদি ও নিজের ভুল বুঝতে পারে, তবে এই মায়ালতা ওকে ঠিকই সারিয়ে তুলবে, কারণ এই গাছ শুধু মারতে নয়, জীবন ফিরিয়ে দিতেও জানে। শান্তামাসি ভীতি কাটিয়ে দ্রুত লাউ পাতা বেটে হারান শিকদারের গায়ে প্রলেপ দিতে লাগলেন। অদ্ভুত এক শীতলতায় হারান শিকদারের শরীর জুড়িয়ে যেতে শুরু করলো। তার চোখের সেই হিংস্র দৃষ্টি বদলে গিয়ে জল টলমল করতে লাগলো। আমায় ক্ষমা করো বিমল, আমি বড় অপরাধী। আমি তোমার এই মায়ার গুরুত্ব বুঝিনি। আমি এটাকে স্রেফ একটা গাছ ভেবেছিলাম। আমি ভেবেছিলাম ক্ষমতা আর অর্থই সব, আর তা দিয়ে বুঝি সব জয় করা যায়। কিন্তু আজ জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বুঝলাম, একটা তুচ্ছ লতা যে শান্তি আর জীবন দিতে পারে, তা আমার 1000 বিঘার জমিতেও নেই, আমার সঞ্চিত সম্পদেও নেই। আকাশ, অমিত, তোমরা আমায় ক্ষমা করো। আমি তোমাদের ওপর অনেক জুলুম করেছি, তোমাদের সুখে ঈর্ষা করেছিলাম। আজ থেকে আমি অন্য এক মানুষ। ওঠো হারান ভাই, অতীতের গ্লানি মুছে ফেলো। প্রকৃতি কাউকে পর করে না, সে সবাইকে আপন করে নিতে জানে। আজ থেকে এই লাউ গাছ আর শুধু আমার ব্যক্তিগত সম্পদ নয়, এ পুরো গ্রামের প্রতীক, আমাদের ঐক্যের স্তম্ভ। আমরা এই উঠোনে বসেই আগামীর সব সুন্দর পরিকল্পনা করব, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না। আকাশ তার কর্মদক্ষতা আর আধুনিক চিন্তা দিয়ে গ্রামকে উন্নত করবে, অমিত তার সততা আর শিক্ষা দিয়ে সমাজ গড়বে,
আর আমি শিখিয়ে দেব কিভাবে মাটির সাথে মিশে থেকে শেকড়কে সম্মান করতে হয়। সেই রাতের পর থেকে গ্রামটির নামই হয়ে গেল লতা গ্রাম। সেই সাধারণ লাউ গাছটি আজ এক বিশাল মাচায় ছড়িয়ে পড়েছে, যা দূর থেকে দেখলে মনে হয় এক সবুজ ছাতা সারা গ্রামকে আগলে রেখেছে। জানেন বিমল কাকা, আমাদের গ্রাম নিয়ে মানুষের কৌতূহল এখন তুঙ্গে। কারখানার মালিক আজ বড় এক প্রস্তাব দিয়েছেন। তিনি চান আমাদের গ্রামে একটা ক্ষুদ্র কুটির শিল্প গড়ে তুলতে, যেখানে এই লাউ গাছের আঁশ আর শুকনো লাউ দিয়ে ঘর সাজানোর নানা শৌখিন জিনিস তৈরি হবে। আমাদের গ্রামের কোনো যুবককে আর পেটের দায়ে বা কাজের সন্ধানে শহরে গিয়ে আগুনের মুখে পড়তে হবে না। এই মাটি তাদের অন্ন যোগাবে। আর আমার সৌভাগ্য যে জনাব চৌধুরী এক মহান সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের এই লাউ গাছের ত্যাগের কাহিনী শুনে তিনি মুগ্ধ। তিনি সিদ্ধান্ত নিয়েছেন আমাদের এই লাউ গাছের একটি বিশেষ প্রতীক দিয়ে তিনি এক সেট গয়না তৈরি করবেন, যার নাম হবে বিশ্বাসের লতা। সেই গয়না বিক্রির যে লভ্যাংশ আসবে তার একটা বড় অংশ দিয়ে আমাদের গ্রামের সুবিধাবঞ্চিত ছোটদের জন্য একটা আধুনিক স্কুল তৈরি করা হবে। দেখলে তো বাপ, ধরিত্রীর শক্তি কত গভীর। একটা ছোট্ট বীজ থেকে যেমন বিশাল মহিরু বা লতা তৈরি হয়, তেমনি মানুষের মনের একটা ছোট্ট শুভ চিন্তা থেকে কত বড় বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। এই শীতের মিষ্টি সকালে চলো সবাই মিলে আবারও সেই আমাদের ঐতিহ্যের লাউ পাতার ভর্তা দিয়ে তৃপ্তির সাথে অন্ন গ্রহণ করি। কারণ এই স্বাদ শুধু জিহ্বার নয়, এই স্বাদ হলো মিলেমিশে থাকার পরম তৃপ্তির, এক অনন্য ভ্রাতৃত্বের। লাউ গাছের সেই সবুজ ডগাগুলো বাতাসের দোলায় যেন সায় দিল। হিংসা, আগুন আর সন্দেহের দিন শেষ হয়ে এক নতুন ভোরের সূচনা হলো, যেখানে মানুষ বুঝতে শিখল জীবন আসলে মাটির কাছাকাছি থাকা আর একে অপরের বিশ্বাসকে আঁকড়ে ধরে বেঁচে থাকার এক অনন্য নাটক, যেখানে লৌকিকতা হার মেনে যায় অলৌকিক মমতার কাছে।